আজকের বিষয় ফ্রম আ রুম অফ ওয়ান্স ওন, রিটেন বাই ভার্জিনিয়া উলফ। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 12-এর নিউ সিলেবাসের সেমিস্টার 3 এর অন্তর্ভুক্ত করা হয়েছে এই প্রবন্ধটি। এটি ভার্জিনিয়া উলফের লেখা একটি এসে বা প্রবন্ধ, যেটা কিনা প্রথম প্রকাশিত হয়েছিল 1929 সালে। এটা মূলত উনার দুটো লেকচারের ওপরে বেস করে লেখা, যেটি তিনি ইংল্যান্ডের দুটো গার্লস কলেজে দিয়েছিলেন 1928 সালে, নিউএনহ্যাম কলেজ অ্যান্ড গিটন কলেজ। ওই দুটো কলেজে যে লেকচার বা বক্তৃতা তিনি দিয়েছিলেন তার উপরে বেশ করে তিনি পরবর্তীকালে লেখেন আ রুম অফ ওয়ান্স ওন। এই এসে বা প্রবন্ধটি 6টি অধ্যায়ে বা পার্টে বিভক্ত। দেখো এখানে লেখা রয়েছে শেক্সপিয়ার সিস্টার। এই শেক্সপিয়ার সিস্টার লেখাটা কেন রয়েছে? কারণ এই প্রবন্ধটি মূলত 6টি পার্টে বিভক্ত ছিল এবং এই 6টি পার্টের মধ্যে পার্ট 3-তে তিনি এলিজাবেথেন যুগে মহিলারা কিভাবে ঠিক বসবাস করেন, তাদের জীবনযাত্রার প্রণালী কী রকম ছিল সেটি দেখাতে গিয়ে, এবং ওই যুগে শেক্সপিয়ারের মতোই এক ধরনের জিনিয়াস হয়ে যদি কোনো মেয়ে জন্মগ্রহণ করত, সেও কি ঠিক ছেলেদের জগতে, পুরুষতান্ত্রিক জগতে যে কোনো ধরনের স্বাধীনতা পেত, সেও কি ঠিক ওইরকমই একজন বিশ্ববিখ্যাত লেখিকা হয়ে দাঁড়াতে পারত, সেই সমস্ত প্রতিকূলতা বাধা বিপত্তিকে এড়িয়ে। সেটি বোঝাতে গিয়ে তিনি শেক্সপিয়ার সিস্টার নামে একজন ফিকশনাল ক্যারেক্টার জুডিথের ইন্ট্রোডিউস করান, এবং সেই পার্ট 3টি আজকে তোমাদের এই সিলেবাসের অন্তর্ভুক্ত বিষয়। তাই এখানে লেখা হয়েছে ফ্রম আ রুম অফ ওয়ান্স ওন। প্রকৃতপক্ষে লেখাটা ছিল আ রুম অফ ওয়ান্স ওন, যেহেতু সেটা থেকে একটা পার্ট নেওয়া হয়েছে তাই ফ্রম কথাটা অ্যাড করা হয়েছে। এই এসের এই টাইটেলটা আ রুম অফ ওয়ান্স ওন, এটা কোথা থেকে এসেছে? এটা উলফের একটা কনসেপশন থেকে এসেছে যে আ উইমেন মাস্ট হ্যাভ মানি অ্যান্ড আ রুম অফ আর ওন ইফ শি ইজ টু রাইট ফিকশন। কোনো মহিলার যদি ফিকশন লিখতে হয় তাহলে অবশ্যই তার একটি রুমের প্রয়োজন হবে এবং টাকার প্রয়োজন হবে। এবং এই যে প্রবন্ধটা থিম বা বিষয়বস্তু কি, এর মূল বিষয়বস্তু হলো দ্য এসে এক্সামাইন্স whether women are capable of producing and in fact free to produce work of the quality of William Shakespeare, addressing the limitations the past and present women writers face। তাহলে এলিজাবেথেন যুগে উইলিয়াম শেক্সপিয়ারের কোয়ালিটির যদি কেউ জন্মগ্রহণ করতেন মেয়ে হয়ে, তাহলে তিনিও কি তার মতো সমস্ত লিমিটেশনস বাধা বিপত্তি পেরিয়ে ফেমাস হতে পারতেন? সেটাই তিনি এই পার্ট 3-তে দেখিয়েছেন। সেটার আলোচনায় তিনি এই পার্ট 3-তে করেছেন এবং তার অ্যান্সার দিয়েছেন। চলো লাইন বাই লাইন আমরা টেক্সটটা দেখে নেব। ইট ওয়াজ ডিসঅ্যাপয়েন্টিং নট টু হ্যাভ ব্রট ব্যাক ইন দ্য ইভিনিং সাম ইম্পর্টেন্ট স্টেটমেন্টস। ইট ওয়াজ ডিসঅ্যাপয়েন্টিং, ডিসঅ্যাপয়েন্টিং মানে হতাশাজনক, নট টু হ্যাভ কোনো কিছু না থাকা, ব্রট ব্যাক, ব্রট ব্যাক বলতে ফিরিয়ে আনা। তাহলে এখানে ন্যারেটর বা অথর কোনো কিছু ফিরিয়ে আনার কথা বলেছিলেন। কি ফিরিয়ে আনা? ইন দ্য ইভিনিং, সন্ধ্যেবেলায়, সাম ইম্পর্টেন্ট স্টেটমেন্ট, কিছু গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট মানে উক্তি, সাম অথেন্টিক ফ্যাক্ট, কিছু নির্ভেজাল সত্যি, অথেন্টিক বিশ্বাসযোগ্য মানে অকাঠ্য নির্ভেজাল, ফ্যাক্ট, ফ্যাক্ট বলতে যেটা কারো ওপিনিয়ন নয়, যেটা সত্য, তাহলে কিছু অকাঠ্য বা বিশ্বাসযোগ্য সত্য। উইমেন আর পুয়ারার, তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে অথর কোনো কিছুর খোঁজে গিয়েছিলেন। সেই খোঁজটা কি না, কিছু গুরুত্বপূর্ণ উক্তি এবং কিছু বিশ্বাসযোগ্য তথ্যের খোঁজে তিনি বেরিয়েছিলেন, যেটা কিনা তিনি ফিরিয়ে আনতে পারেননি এবং তার জন্য তিনি হতাশ হয়েছেন। Women are poorer than men because this or that. Women are poorer than men, যারা মেয়েরা তারা ছেলেদের থেকে আরো গরিব, because কারণ, this or that কারণ শুধুমাত্র এই একটা উক্তি নয়, এরকম আরো উক্তি বলা হয়েছে। তাহলে তিনি বলেছেন, ন্যারেটর বা রাইটার বা অথর এখানে বলেছেন উইমেন আর পুয়ারার দেন মেন বিকজ দিস অর দ্যাট, মানে এই উক্তিটির দ্বারা বা এই কথা, উইমেন আর পুয়ারার দেন মেন বিকজ দিস অর দ্যাট, যারা মেয়েরা তারা ছেলেদের থেকে আরো গরিব। আর শুধুমাত্র এই একটা উক্তি নয়, এরকম আরো উক্তি বলা হয়ে থাকে। তাহলে উইমেন আর পুয়ারার দেন মেন, যারা মেয়েরা তারা ছেলেদের থেকে আরো গরিব। দিস অর দ্যাট বলতে যে এইরকম এই একটা কথাই নয়, আরো অনেক কথা বা উক্তি এরকম বলা হয়ে থাকে। পারহ্যাপস নাও ইট উড বি বেটার টু গিভ আপ সিকিং ফর দ্য ট্রুথ। পারহ্যাপস হয়তোবা
নাও ইট উড বি বেটার, এই সময়ের জন্য এটা পর্যাপ্ত হবে বা এটা ভালো হবে, টু গিভ আপ, কি ত্যাগ করা বা কিসের হাল ছেড়ে দেওয়া, সিকিং ফর ট্রুথ, এই যে অথর বা ন্যারেটর এই যে সিকিং ফর ট্রুথ, সত্যের যে খোঁজ চালাচ্ছিলেন, সেই সত্যের খোঁজটা হয়তো এই মুহূর্তের জন্য বা এখনের জন্য এই খোঁজটা বন্ধ করে দেওয়াটাই বেটার হবে। and এবং receiving on one's head an avalanche of opinion hot as lava, discolored as this water, আর কি, and receiving on one's head, এবং receiving on one's head an avalanche of opinion hot as lava, এটা বলতে কি বলা হয়েছে, avalanche হচ্ছে সাধারণত প্রচুর পরিমাণে, এই যে সত্যের অনুসন্ধান করতে গিয়ে বিভিন্ন জন তাদের মতামতগুলোকে বলছে, এটা তো প্রত্যেকে তাদের নিজেদের ওপিনিয়নগুলোই বলছে, তাহলে তিনি যে সত্যের খোঁজে বেরিয়েছিলেন, সেই সত্যের খোঁজ করতে গিয়ে বিভিন্ন জনের কাছ থেকে যে তথ্যগুলো তিনি নিচ্ছেন, এগুলো তো প্রকৃতপক্ষে তাদের মতামত, অ্যাভালাঞ্চ মানে প্রচুর পরিমাণে, অফ ওপিনিয়ন সেটা তাদের মতামত, হট অ্যাজ লাভা। এবারে ওপিনিয়নটাকে হট অ্যাজ লাভা কেন বলা হচ্ছে, আমরা যখন কারোর কাছ থেকে কোনো তথ্য নেব, কোনো বিষয়ে তাকে কিছু বলতে বলবো, সে তার নিজের ওপিনিয়নটাই দেবে, সেই ওপিনিয়ন দেওয়ার সময় সাধারণত তার মধ্যে সেই বিষয় সম্পর্কে যে বদ্ধমূল ধারণা সে সেটাই বলবে, এবং সেই বদ্ধমূল ধারণা তার থেকে সে বলার সময় তার যে সমস্ত ইমোশন আবেগ সেগুলোই তার কথার মাধ্যমে বেরোবে। তাহলে তাই এখানে বলা হয়েছে যে তার ওপিনিয়ন তখন ওয়ান সাইডেড হবে, কোনো বিষয়ে কোনো ব্যক্তির ওপিনিয়ন তখন ওয়ান সাইডেড হবে, তার বদ্ধমূল ধারণা থেকে সে সেই ওপিনিয়নটা দেবে, এবং সেটা হওয়ার ফলে তার সমস্ত আবেগ ইমোশন সেই ওপিনিয়নের মধ্যে মিশ্রিত থাকবে। তাই এখানে বলা হয়েছে ওপিনিয়নটাকে হট অ্যাজ লাভা, ডিসকালার্ড অ্যাজ ডিস ওয়াটার। তাহলে ওপিনিয়নকে আবারও এখানে কিসের সাথে তুলনা করা হয়েছে, ডিস ওয়াটার। দেখো ডিস ওয়াটার মানে হচ্ছে আমরা ডিশ যে সমস্ত বাসনপত্র ধোয়ার জন্য যে জল ইউজ করি, তাতে কি করি আমরা, সামান্য গরম জলে কোনো ডিটারজেন্ট বা বাসন মাজার কিছু দিয়ে তাতে আমরা ডিশগুলোকে ধুয়ে ফেলি। তাহলে গরম জলে যখন আমরা বাসনপত্র দেই, প্রথমে সেটা একটা ধোঁয়াশা টাইপের হয়ে যায়, সাদাটে ভাব এসে যায়, এবং তারপরে সমস্ত বাসনের নোংরাগুলো তাতে যায় এবং সেটা অস্বচ্ছ হয়ে ওঠে। তাই সেখানে বলা হয়েছে যে ডিসকালার্ড অ্যাজ ডিস ওয়াটার, ডিস ওয়াটার বা ওই বাসন ধোয়া জলগুলোর মতোই সেটা কি হয়ে যায়, ডিসকালার্ড। কারণ কারো ওপিনিয়ন যখন আমরা নিচ্ছি, সেই ওপিনিয়নে তার বদ্ধ পরিকর ধারণাগুলো থাকছে, সেই ধারণার মধ্যে তার সমস্ত ইমোশন আবেগগুলো থাকছে, এবং সেটাই যে সত্যি তা কিন্তু নয়, ওটা তো সম্পূর্ণভাবে তার ধারণা, তাই সেটাই যে অকাঠ্য সত্যি তা তো নয়, সেটাই এখানে বলা হয়েছে। ইট উড বি বেটার টু ড্র দ্য কার্টেন, to shut out distractions, to light the lamp, to narrow the enquiry and to ask the historian. তিনি এখন আবার কি বলেছেন, it would be better, এটা বরং বেটার হবে, টু ড্র কার্টেন, কার্টেন মানে পর্দা টেনে দেওয়া, তাহলে বরং এই বিভিন্ন জনের থেকে সত্য অনুসন্ধান করতে গিয়ে তাদের ওপিনিয়ন নেওয়ার থেকে বরং এটা ভালো হবে এই পরিস্থিতিতে টু ড্র দ্য কার্টেন, পর্দা টেনে দেওয়া মানে ওই সব জিনিসগুলো বন্ধ করা, মানে প্রত্যেকের ওপিনিয়ন নেওয়া বন্ধ করা। টু শাট আউট ডিস্ট্রাকশন, শাট আউট মানে বন্ধ করা, ডিস্ট্রাকশন মানে যে জিনিসগুলো মেন ফোকাস থেকে আমাদেরকে নড়িয়ে দিচ্ছে, কারণ বিভিন্ন জনের সাথে কথা বলতে গিয়ে তাদের বিভিন্ন ওপিনিয়ন নিতে গিয়ে সেটা যেহেতু অকাট্য সত্য নয়, তাহলে আমরা যে মূল ফোকাস জিনিস রয়েছে সেটাই জানতে পারছি না। তাই এই সমস্ত জিনিসগুলোকে এখানে ডিস্ট্রাকশনস বলা হয়েছে, তাই এই ডিস্ট্রাকশনসগুলো বন্ধ করা। টু লাইট দ্য ল্যাম্প, ল্যাম্প মানে আলো, তাহলে এখানে আলো জ্বালাতে বলা হয়েছে পড়াশোনার জন্য। টু ন্যারো দ্য এনকোয়ারি, এবং এনকোয়ারি এই যে অনুসন্ধান চালাচ্ছিলেন অথর, সেই অনুসন্ধানটাকে ন্যারো বা ফোকাস, কারণ ওটা বিস্তৃত ছিল, বিভিন্ন জনের সাথে কথা বলে সবার মতামত ওপিনিয়ন নেওয়া, তাই এই জিনিসগুলো বন্ধ করে সেটাকে ন্যারো মানে আরো ছোট্ট করে দেওয়া, মানে ফোকাসড করে দিতে বলা হয়েছে এখানে। অ্যান্ড টু আস্ক দ্য হিস্টোরিয়ান, এবং আর কি করতে হবে, এই সবাইকে জিজ্ঞেস করে সবার ওপিনিয়ন না নিয়ে বরং হিস্টোরিয়ান ঐতিহাসিকদের কাছ থেকে জানতে হবে, তাদেরকে জিজ্ঞেস করতে হবে। কারণ কি, হু রেকর্ডস নট ওপিনিয়ন্স বাট ফ্যাক্টস, কারণ একমাত্র হিস্টোরিয়ানরাই কি করে, তারাই রেকর্ড করে রাখে নট ওপিনিয়ন্স, বিভিন্ন জনের ওপিনিয়ন বা মতামত নয়, বাট ফ্যাক্টস কিন্তু ফ্যাক্ট মানে প্রকৃতপক্ষে যে সত্যিগুলো
যেগুলো ঘটেছে সেগুলোই তারা রেকর্ড করে রাখে, মতামত নয় কিন্তু। তাই তাদের কাছ থেকে পাওয়া জিনিসগুলোই কিন্তু নির্ভেজাল হতে পারে, বরং সেই হিস্ট্রিয়ানদেরকেই জিজ্ঞেস করতে হবে বা তাদের কাছ থেকেই খোঁজ নিতে হবে। টু ডেসক্রাইব আন্ডার হোয়াট কন্ডিশন উইমেন লিভড নট থ্রু আউট দ্য এজেস, এটা ডেসক্রাইব করতে, এটার বিবরণ দিতে যে কি ধরনের পরিবেশের মধ্যে মহিলারা বাস করছে। দেখো এই লাস্টের লাইনে এসে অথর যে কিসের খোঁজ চালাচ্ছিলেন, কোন অকাট্য বা নির্ভেজাল সত্যটার তিনি খোঁজ চালাচ্ছিলেন সেটা রিভিল করলেন এই লাস্ট লাইনে। তাহলে এতক্ষণ ধরে আমরা যে একটা সত্যি খোঁজার কথা পড়ে যাচ্ছিলাম, সেটা কি সত্যি, অথর এই লাস্ট লাইনে এসে তার ঠিক অ্যান্সার দিয়েছেন যে এটার বিবরণ কি ধরনের পরিবেশের মধ্যে মহিলারা বাস করছে। নট থ্রু আউট দ্য এজেস, এমন নয় যে যুগের পর যুগ ধরে মহিলারা কি পরিবেশে বাস করছেন বা বাস করে চলেছেন সেইটা তিনি খোঁজ চালাচ্ছেন, বাট ইন ইংল্যান্ড, এমন নয় যে যুগের পর যুগ ধরে তিনি মহিলাদের কি ধরনের পরিবেশের মধ্যে দিয়ে বসবাস তারা করছেন সেটার তিনি খোঁজ চালাচ্ছেন, বরং তিনি এটার খোঁজ চালাচ্ছেন যে ইংল্যান্ডে সে ইন দ্য টাইম অফ এলিজাবেথের সময়ে ইংল্যান্ডে মহিলারা ঠিক কি ধরনের পরিবেশের মধ্যে বাস করছিলেন, তাদের জীবনযাত্রার প্রণালী ঠিক কীরকম ছিল, এটাই তিনি খোঁজ লাগাচ্ছিলেন। এটার কথাই বলা হয়েছে, সমস্ত যুগে যুগের নারীদের কথা বলা হয়নি। পার্টিকুলার একটা এজে, পার্টিকুলার একটা টাইমে মহিলাদের বসবাস, জীবনযাত্রা, জীবন প্রণালী ঠিক কী রকম ছিল, এই নির্ভেজাল সত্যে তিনি পৌঁছতে চেয়েছিলেন। এবং এটার জন্যই তিনি বলেছেন এই সব জিনিসগুলো না করে বরং হিস্টোরিয়ানদের কাছ থেকে তিনি অনুসন্ধান করে দেখতে চাইছিলেন যে দেখি এই উদ্দেশ্যটা চালিয়ে আমি কোনো নির্ভেজাল সত্যতে পৌঁছতে পারি কিনা। দেখো, আশা করি আজকের এই ছোট্ট প্যারাগ্রাফটা, ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফটা বুঝতে কারো কোথাও অসুবিধা হয়নি, সবাই বুঝতে পেরেছো। এসেটা লাইন বাই লাইন পড়ার সময় সবাই অবশ্যই মনোযোগ সহকারে পড়বে, তাহলে বুঝতে সুবিধে হবে। আজ তাহলে এতদূর পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে, আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে এর পরের অংশটা নিয়ে পরের ভিডিওতে।